হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 16 দাগের কোশ্চেনটি। তো পেজ নাম্বার হলো 13, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এসএস। তো প্রথমেই আমরা এই 1 নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, পাবলো নেরুদার আসল নাম কি? তো সঠিক উত্তর হবে খ, নেকতালি রিকার্ডো রেঞ্জ বাসোয়ালতো। তপনের হাত আছে কথাটির অর্থ কি? ভাষার দখল। 60 সেকেন্ডে 1 মিনিট, এই নিম্নরেখ পদটি হলো, এখানে 60 সেকেন্ডের কোন পদ আছে? এখানে কালোত্তকরণ পদ। চীনারা চিরকালেই লেখার জন্য ব্যবহার করে আসছে, তারা তুলি ব্যবহার করে আসছে। এরপরে আমরা আলোচনা করব 2 দাগের কোশ্চেনগুলি। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? অল্প বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে রাজা রানীর গল্প, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি যেসব বিষয়ে লেখে সেসবের কথা বলা হয়েছে। এরপরে শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন কলমের সংখ্যা কত ছিল? 2 ডজন। 1-3, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এই ব্যঞ্জনাটি কিভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে? তো একটা কুকুর বা একটা গির্জার নানের হেঁটে যাওয়ার ঘটনাটি উল্লেখের মধ্য দিয়ে একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কে কবি উদ্ভ্রান্ত বিশেষণ ব্যবহার করেছেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আদিম যুগ বলতে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বের কথা বোঝানো হয়েছে। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যথা এ। সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই একে অকারক বলা হয়। এরপরে আমরা আলোচনা করব 2-এর, 3-এর, 5, 6, 7-এর, এগুলি 3-এর 2 তো আলোচনা করলাম, 3-এর 3, 4, 5, 6, 7 এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব 3-এর দাগের কম বেশি, এখানে 60 হবে, 60 শব্দ উত্তর দাও। রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। জহুরির পরিচয় জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য অংশটিতে জহুরি বলতে তপনের লেখক ছোট মেশোর কথা বলা হয়েছে। তাৎপর্য বিশ্লেষণ, এখানে তপন জীবনে প্রথমবার গল্প লিখে তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি লেখাটি হাতে পাওয়া মাত্রই তার স্বামীকে দেখাতে নিয়ে যায়। তপনের ছোট মেশোর লেখক ছিলেন। জহুরি যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নকল তা বলতে পারেন, তেমনি একজন লেখকই বলতে পারেন কোন লেখাটা ভালো আর কোন লেখাটা খারাপ। তাই তপন ভেবেছিল যে এই লেখার আসল মূল্য শুধু তার মেসোমশাইই বুঝবেন। 3-এর 2, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? যাদের কথা উল্লেখিত অংশে আফ্রিকা আক্রমণকারী ইউরোপীয় শক্তিগুলির কথা বলা হয়েছে। নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ, সৃষ্টির সূচনা পর্বে আফ্রিকা ছিল আদিম অরণ্যে ঢাকা এক মহাদেশ। উন্নত ইউরোপীয় দেশগুলির আফ্রিকার থেকে মুখ ফিরিয়েছিল, কিন্তু ধীরে ধীরে আফ্রিকার মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদে তাদের নজর পড়ল। আফ্রিকা হয়ে উঠল কৃতদাস যোগানের কেন্দ্র। অত্যাচার আর হিংস্রতায় রক্তাক্ত হলো আফ্রিকা, সেই সহিংস্রতার তীব্রতাই উল্লেখিত অংশে প্রকাশিত হয়েছে। 4-এর কম বেশি 150 শব্দ উত্তর দাও। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি?
উদ্দিষ্ট দিন। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে যেদিন তপনের ছোট মাসি আর মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন এবং যেখানে তার প্রথম গল্প ছাপা হয়েছিল সেদিনের কথা বলা হয়েছিল। তপনের এমন মনে হওয়ার কারণ আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তার নতুন মেসোমশাইকে দেখে লেখকদের সম্পর্কে তপনের কাল্পনিক ধারণা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। সে অবাক হয়েছিল যে এই দেখে যে লেখকরাও একেবারেই সাধারণ মানুষ। তখন তপনের মনেও লেখক হওয়ার স্বাদ জেগে ওঠে এবং সে লিখে ফেলে তার জীবনের প্রথম গল্পটি। মৌলিক বিষয় ভাবনা কৌশলে ছোটো মাসির হাত ঘুরে সে গল্প পৌঁছে যায় মেসোমশাইয়ের কাছে, কিন্তু কারেকশনের কথা বলে তপনের বিষয় ভাবনার মৌলিকতার কথা বলে সেটিকে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মেসোমশাই। অপেক্ষারত তপন শুরু হয় তপনের দিন গোনা। একসময় সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয় সেই লেখা প্রথম দিন, কিন্তু যা হতে পারত তপনের জীবনের সবচেয়ে সুখের দিন তাই হয়ে যায় তার সবচেয়ে দুঃখের দিন। অলৌকিক ঘটনা ছাপার অক্ষরে নিজের যে লেখা প্রকাশকে তার তার অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল তাই তাকে প্রায় বাক্যহীন করে দেয়। চারপাশে তপনের গল্পের প্রশংসার থেকেও মেসোর মহত্বই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে। স্বপ্নভঙ্গ। তপনের অপমান তীব্র হয়। লেখাটি পড়তে গিয়ে সে দেখে রচনার একটি লাইনও তার চেনা নয়। তার মেসোমশাই গল্পটিকে আগাগোড়াই কারেকশন করে দিয়েছেন। লেখক তপন হারিয়ে গিয়েছে সেই গল্প থেকে। চোখ জলে ভিজে যায় তপনের। চারের দুই যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হয়েছিল? কথামুখ। যুদ্ধ মানেই ধ্বংস আর রক্তাক্ততা। পাবলো নেরুদার অশোকে একজন কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকেই তুলে ধরে। যুদ্ধের তাণ্ডব। যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল আর তার আগ্রাসনে পুড়ে গেল সব কিছু। শিশু মৃত্যু ঘটল, মানুষের বাসস্থান ধ্বংস হলো, ছারখার হয়ে গেল সাজানো পৃথিবী। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ যুদ্ধের আগুনে যেন পুড়ে গেল মানুষের ঈশ্বর বিশ্বাসও। অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে অধিষ্ঠিত হয়েছিল। যুদ্ধের আগুনে পুড়ে গেল কবির ফেলে আসার স্বাদের বাড়িঘর, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ স্মৃতিচিহ্ন। যেখানে শহর ছিল সেখানে পড়ে থাকলো শহরের স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কাঠকয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকলো পাথরের মূর্তির বীভৎস মাথা। সাক্ষী হয়ে থাকা জমাট রক্তের কালো দাগ, হত্যালীলা এবং ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থেকে গেল। পাশের কম বেশি 150 শব্দে যে কোনো প্রশ্ন উত্তর দাও একটি। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? তাদের পরিচয়। আলোচ্য অংশটিতে শ্রীপান্তর লেখা হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধটি থেকে নেওয়া গৃহীত। তাদের বলতে পুরনো দিনের নানান ধরনের কলম, কালি ও দোয়াত সহ ফাউন্টেন পেন এবং বল পেনের কথা বলা হয়েছে। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। লেখক শ্রীপান্ত কালি কলমের ভক্ত ছিলেন। ছোটবেলায় নানান ধরনের কলম তিনি ব্যবহার করতেন। আগে কালি তৈরির পদ্ধতি ছিল বিচিত্র, তারপর বাজারে এলো নানান ধরনের ফাউন্টেন পেন। অতীতের প্রখ্যাত কবি সাহিত্যিকরা এই কালি কলম দিয়েই তাদের অমর রচনাগুলি লিখে গেছেন, কিন্তু পুরনো দিনের সেই কালি কলম এবং দোয়াত এখনও অবলুপ্তির পথে। তার জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার। বোতামের উপর চাপ দিয়েই এখন অক্ষর বিন্যাস করা যায়। লেখকের মতে এই পদ্ধতি তো যান্ত্রিক, এতে মনের সংযোগ খুবই কম। হাতের লেখার একটি আলাদা মূল্য আছে যার মহত্ব কম্পিউটার কখনো ক্ষুণ্ণ করতে পারে না। লেখক মনে করেছেন এর জন্য ইতিহাসে কলমের স্থান চিরকাল গৌরবের। উদ্ধৃতিটির মধ্য দিয়ে কালি ও কলমের প্রতি তার অটুট ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশিত হয়েছে। এরপরে 6-এর কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। কার চিৎকার? সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য অংশটি মতি নন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত। এখানে কোনির দাদা কমলের চিৎকারের কথা বলা হয়েছে।
চিৎকার হতাশায় পরিণত হওয়ার কারণ সাঁতার প্রতিযোগিতার প্রতি কোনির অংশগ্রহণ। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, তাতে 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, 22টি ছেলে ও 3টি মেয়ে। এই প্রতিযোগিতায় কোনিও অংশগ্রহণ করেছিল। কোনির সফলতার স্বপ্ন। কোনির দাদা কমল কোন দিকে নিয়ে অনেক স্বপ্ন দেখত, কোনির দাদা কমল কোনিকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সংসারে নিদারুণ অভাব। কমলের নিজের সাঁতারু হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। রাজাবাজারের মোটর গ্যারেজে কাজ করেও অভাবের সংসার। কমলের ইচ্ছা কোনি যেভাবেই হোক নাম করা সাঁতারু হয়ে উঠুক, অথচ সে সামর্থ্য তার নেই। রবীন্দ্র সরোবরে দর্শকের ভূমিকা ছিল কমল। কোনির সাঁতারের সঙ্গে পাল্লা দিয়ে সে জলের পার বরাবর দৌড়াচ্ছিল আর কোনির নাম ধরে চিৎকার করেছিল। সে চাইছিল কোনি যেন প্রথম হয়, তাহলে তার ব্যর্থতার দুঃখ মুছে যাবে, আবার কোনির জন্য তার দেখা স্বপ্ন সফল হবে। তাই তার চিৎকারটা এত করুণ ছিল। কোনির ব্যর্থতা, কিন্তু কোনি পিছিয়ে পড়তেই কমলের চিৎকারটা যেন হতাশায় পাল্টে যায়। সম্ভবত সে বুঝে প্রশিক্ষিত প্রতিযোগীদের ভিড়ে কোনির জেতা সম্ভব নয়। 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইন ইয়ার্ড। একদিন একটি শিয়াল আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। হি স দ্য গ্রাপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন। সে দেখতে পেল পাকা আঙ্গুরগুলি একটি লতা থেকে ঝুলছে। হি জাম্পেড বাট ডিড নট রিচ ইট। সে লাফ দিল কিন্তু পৌঁছতে পারল না। বিকজ দে ওয়ার বাই ওয়ান্ট হিজ রিস্ট। কারণ সেগুলি তার নাগালের বাইরেই ছিল। তো আমরা বঙ্গানুবাদটা আলোচনা করলাম। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।